আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র এবং সাম্য ধ্রুবক নিয়ে কিভাবে এগুলো নির্ণয় করতে হয় এবং এগুলার একক কি এবং বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই সাম্য ধ্রুবক টপিকটা জানার জন্য তোমরা অলরেডি অনেকে জানো কেপিকেসি। এই কেপিকেসি নির্ণয় কিভাবে করতে হয়, তাদের একক বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আমাদের এবার ভিডিও শুরু হচ্ছে এই সিরিজের আর কি। আমরা তো অলরেডি হলো এই চ্যাপ্টারটা শেষ করছি ধারাবাহিকভাবে। তো সাম্য ধ্রুবক জানার জন্য আগে ভর ক্রিয়ার সূত্র জানতে হবে। ভর ক্রিয়ার সূত্রটা দিয়েছেন গুল্ডবার্গ নামে একজন গুল্ডবার্গ নামে একজন গণিতবিদ। উনি হচ্ছে একজন নরওয়ের গুল্ডবার্গ নামে একজন গণিতবিদ। উনি গণিতবিদ ছিলেন, ঠিক আছে, গণিতবিদ। উনি নরওয়ের ছিলেন। কোথাকার ছিলেন বলতো? নরওয়ের। তো গুল্ডবার্গ এবং হচ্ছে পিটার ভাগে, ঠিক আছে, বাংলায় লিখতেছি, বাংলিশ লিখতেছি আর কি। পিটার ভাগে উনি ছিলেন একজন রসায়নবিদ। ওনারা দুইজনে এই ভর ক্রিয়ার সূত্রটা দিছিলেন আর কি। এখন ওনারা কি বলছে জানো? ওনারা বলছিলেন যে চলো বিক্রিয়ার হার হচ্ছে হলো বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়কের সক্রিয় ভর, এই সক্রিয় ভরের সমানুপাতিক বা ভর, এটা আমি এবার সমানুপাতিক চিহ্নটা এখানে দিয়ে দিয়েছি। বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ আর হচ্ছে হলো সক্রিয় ভরের কি সমানুপাতিক। সক্রিয় ভর, বিক্রিয়ার হারটা হচ্ছে সক্রিয় ভরের সমানুপাতিক। কার? ও কাহিনী আছে বিক্রিয়কের অবশ্যই বিক্রিয়কের সক্রিয় ভর, শুধু সক্রিয় ভর বললে হবে না, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন সক্রিয় ভর কি? সক্রিয় ভর হচ্ছে হলো বিক্রিয়াটাকে যেই মেজারমেন্টে ক্যালকুলেশন করা হয়, বেসিক্যালি আমাদের ঘনমাত্রাকে বিক্রিয়ার সক্রিয় ভর ধরা হয়, ঘনমাত্রা, ঠিক আছে। সক্রিয় ভর হচ্ছে হলো ঘনমাত্রা। হিসাব নিকাশ আমাদের দ্রবণের হিসাব নিকাশ হয় কি দিয়ে? ঘনমাত্রা দিয়ে। এছাড়া আংশিক চাপ, আর একটা সক্রিয় ভর হচ্ছে হলো কি আংশিক চাপ। আংশিক চাপ দিয়ে গ্যাসীয় টাইপের পদার্থগুলোর ক্ষেত্রে কি করা হয় বলতো? মেজারমেন্ট করা হয়, সেক্ষেত্রে আংশিক চাপটা হবে সক্রিয় ভর। তো এই যে বললো, এখানে আরেকটা কথা আছে, বেসিক্যালি বিক্রিয়কের এখানে একটা জিনিস ইয়াটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে বইগুলোতে, যে বিক্রিয়ার হারটা হবে বিক্রিয়ার হার সমানুপাতিক। তো বিক্রিয়ার হার হচ্ছে ঘাতে উন্নীত সহগ ঘাতে উন্নীত সহগ সক্রিয় ভর। দেখো কথা জিনিসটা এরকম, বিক্রিয়ার হারটা হচ্ছে হলো ঘাতে উন্নীত সহগ সক্রিয় ভরের সমানুপাতিক বিক্রিয়ার হারটা। তুমি বলো ভাইয়া এটা বুঝি না, একটু বুঝাই দেন তো। ধরো জিনিসটা হচ্ছে এরকম, মানে একটা অবশ্যই এই একটা বিক্রিয়া যদি আমি চিন্তা করি, যে এরকম ধরো একটা একমুখী যদি বিক্রিয়া চিন্তা করি, আমরা উভমুখীও নিব, আগে একমুখী যদি চিন্তা করি, ধরো সেটা হচ্ছে হলো এ, ধরো এটা হচ্ছে হলো এ হচ্ছে এম মোল এ প্লাস হচ্ছে এন মোল বি মিলে ধরো সি আর ডি তৈরি করলো। এটা একমুখী বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটার যদি আমি হার বের করতে চাই, ওরা বলতেছে এই বিক্রিয়াটার হার হচ্ছে হলো এ এর সক্রিয় ভর, এ এর কি বলতো সক্রিয় ভর, এর সক্রিয় ভরের সমানুপাতিক। আবার বলতেছে এই আর হচ্ছে হলো বি এর সক্রিয় ভরের সমানুপাতিক, বি এর সক্রিয় ভরের সমানুপাতিক, যেহেতু এরা দুজন বিক্রিয়ক, ঠিক আছে। তার মানে এই বিক্রিয়ার হারটা এরও সক্রিয় ভরের সমানুপাতিক, আবার বি এরও সক্রিয় ভরের সমানুপাতিক। তো যদি এরও সক্রিয় ভরের সমানুপাতিক হয়, বি এরও সক্রিয় ভরের সমানুপাতিক হয়, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো না, আর সমানুপাতিক এর সক্রিয় ভর ইন্টু বি এর সক্রিয় ভর, কারণ দুটোটারই কি সমানুপাতিক। বিক্রিয়া হারটা এরও সক্রিয় ভরের সমানুপাতিক, বি এরও সক্রিয় ভরের সমানুপাতিক। এই যেটা ঘাতে উন্নীত একটা কথা বলছিলাম, এই যে সহগটা আছে না, এই সহগটা পাওয়ার হয়ে যাবে। সহগটা কি হয়ে যাবে? পাওয়ার। এই সহগ ঘাতে উন্নীত সহগ সহ সক্রিয় ভরের সমানুপাতিক। এর মানে হচ্ছে সহগটা ঘাত বা পাওয়ার হয়ে যাবে। তার মানে হচ্ছে এরকম, এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা হচ্ছে এই, দেখো তো এই যে এরকম
কথা বুঝছো এবার তোমরা? এটা হচ্ছে হলো কি সক্রিয় ভর। যখন আমরা ঘনমাত্রা ইউজ করব তখন এটাকে a এর ঘনমাত্রা লিখবো, a এর ঘনমাত্রা। যখন এটা সক্রিয় ভরটা আংশিক চাপ হবে তখন p অফ a এভাবে লিখবো। যদি b এর সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা ইউজ করি তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, আর যদি সক্রিয় ভর হিসেবে আংশিক চাপ ইউজ করি তাহলে p অফ b এভাবে লিখবো আমরা। কথা বুঝছো? তাইলে বিক্রিয়ার হার হচ্ছে ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক, এবং বিক্রিয়কগুলো দেখো সক্রিয় ভরের সহগটা কিন্তু কোথায় যাচ্ছে, ঘাতে চলে যাচ্ছে সহগটা। এই হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি বলতো বিক্রিয়ার হারকে এভাবে প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য যদি আমরা একটু চিন্তা করি, এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়ার হার যদি এভাবে উঠাই দিই, দেখো বা দিয়ে এটা লিখি এভাবে, ধরো এই লাইনের পর আমি লিখছি বা ইকুয়াল টু, দেখো আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনবো না, এই ধ্রুবকটা আনলাম। তাহলে বলতে পারি a এর সক্রিয় ভর, a এর সক্রিয় ভর টু দি পাওয়ার, অবশ্যই ঘাত থাকবে, ঘাত বসাতে হবে, ইনটু b এর কি সক্রিয় ভর, b এর কি সক্রিয় ভর টু দি পাওয়ার কি বলতো n। যেহেতু এটা সহগ হচ্ছিল কি এই যে n সহগ ছিল তাই এটা পাওয়ার হয়ে গিয়েছে এখানে। দেখো এই যে সমানুপাতিক চিহ্নটা কেটা আসলো, এটাকে বলা হয় হার ধ্রুবক। এটাকে কি বলা হয়? হার ধ্রুবক বলে। কি বলে? হার ধ্রুবক বলে। কথা বুঝছো? আর এটা হচ্ছে কি হার, এটা কি হার, আমরা জানি হচ্ছিল কি এই যে হার ধ্রুবকটা হচ্ছিল এ আর ডিভাইড বাই এগুলা কিন্তু এখন, ঠিক আছে? তো যাই হোক আমরা এই সমীকরণটা জানলাম, জানার জন্য জানলাম, দরকার আছে অবশ্যই, সামনে লাগবে। বিক্রিয়ার হার হচ্ছে হলো ইকুয়াল টু হলো হার ধ্রুবক ইনটু বিক্রিয়কগুলার উপযুক্ত ঘাত সহ সক্রিয় ভরের গুণফল, বা সক্রিয় ভরকে আলাদা আলাদা আমি গুণ করবো, বসাবো। তাহলে আমাদের এই জিনিস সক্রিয়, তার মানে হচ্ছে আমাদের এটা কি শিখলাম? বিক্রিয়ার হার নির্ণয় বুঝলাম। তার মানে বিক্রিয়ার হারটা হচ্ছে হলো কিসের? সক্রিয় ভরগুলার সমানুপাতিক, অবশ্যই ঘাতে উন্নীত। কেমন? ঘাতে উন্নীত। এইবার এটা থেকে আমরা হচ্ছে আমরা একটা জিনিস জানি না, সাম্যাবস্থা মানে কি বলতো? যখন একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার দুটোটা সমান হয়। ধরো এ এবং বি, এই যে এ বি এটা বললাম তো, এটা m মোল ধরলাম, এটা n মোল ধরলাম। উভমুখী চিহ্ন হচ্ছে আমরা যেভাবে উভমুখী চিহ্ন দিই, ধরলাম এটা হচ্ছে হলো a মোল c আর হচ্ছে হলো b মোল হচ্ছে হলো ধরো d আছে। তাইলে আমাদের এই সম্মুখবর্তী বিক্রিয়াটা মানে হচ্ছে a আর b মিলে cd হচ্ছে, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে এই দুইটা মিলে আবার কি a এবং b হচ্ছে, পিছনের দিকে চলে আসতেছে। এই সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার দুইটা যখন সমান হয় তখন বিক্রিয়াটা কোথায় আছে? সাম্যাবস্থায় আছে ধরে নেওয়া হয়। তাইলে আমরা একটা জিনিস নোট করতে পারি, নোট করো তোমরা, যে সাম্যাবস্থা মানে কি? যখন সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সমান হয় তখন ওই অবস্থাটাকে কি বলে? সাম্যাবস্থা বলে। তার মানে সম্মুখবর্তী বিক্রিয়ার হার, এটা আমাদের কিছুক্ষণ পর লাগবে তাই লিখাচ্ছি, সম্মুখবর্তী বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে হলো কি পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। ওকে, সম্মুখবর্তী বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎবর্তী, এটা হচ্ছে কি এটাই হচ্ছে সাম্যাবস্থা। মানে কখন এটা সাম্যাবস্থায় কি হয়? এটা সম্মুখবর্তী বিক্রিয়ার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সমান। কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার এই বিক্রিয়াটার জন্য আমরা এই সাম্যাবস্থা নিয়ে কাজ করব। তাইলে এখানে কি করব জানো? সাম্য ধ্রুবকটা নির্ণয় করব। সাম্য ধ্রুবক কি জানো? সাম্য ধ্রুবক হচ্ছে হলো সম্মুখবর্তী বিক্রিয়ার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারের অনুপাত, সরি হার ধ্রুবকের অনুপাত, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক। সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক, এই দুটার অনুপাতটাই হচ্ছে সাম্য ধ্রুবক। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো? সম্মুখবর্তী বিক্রিয়ার হার, সম্মুখবর্তী বিক্রিয়ার হার, এখানে সম্মুখবর্তী বিক্রিয়া কোনটা? বিক্রিয়ার হার। সম্মুখবর্তীর বিক্রিয়া হচ্ছে এটা আর এটা মিলে হচ্ছে এগুলো তৈরি হচ্ছে, তাহলে এরা এরা বিক্রিয়ক। তাহলে সম্মুখবর্তী বিক্রিয়ার হার, এটাকে আর ফরওয়ার্ড লিখবো, আর এফ মানে হচ্ছে সম্মুখ, এফ মানে ফরওয়ার্ড, সেখান থেকে আসছে আর এফ লিখবো। যেহেতু এটা হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন দিচ্ছি না আমি, তাহলে এখানে একটা কে দিচ্ছি, কি এটা? হার ধ্রুবক, সম্মুখবর্তী বিক্রিয়াটার হার ধ্রুবক। ইনটু হচ্ছে দেখো আমরা কি লিখতে পারবো বলতো? আমরা লিখবো হচ্ছিল কি এই যে এ এর সক্রিয় ভর, এ এর কি বলতো? সক্রিয় ভর, এ এর সক্রিয় ভর দেখো টু দি পাওয়ার কি হবে? এম, ইনটু হবে কি বলতো? বি এর সক্রিয় ভর, কার? বি এর সক্রিয় ভর,
বি এর সক্রিয় ভর, বি এর সক্রিয় ভর এন, বি এর সক্রিয় ভর। ঠিক আছে, তো বি এর সক্রিয় ভর যদি এটা হয়, একটু তুমি চিন্তা করো, বি এর সক্রিয় ভর যদি এটা হয়, এই হচ্ছিল আমাদের সম্মুখবর্তী বিক্রিয়ার কি হারের সমীকরণ। এবার আসো পশ্চাৎবর্তী বিক্রিয়া। পশ্চাৎবর্তী যখন বিক্রিয়াটা ঘটে তখন এটা এদিক থেকে এদিকে আসে, তখন এগুলো কিন্তু পশ্চাৎবর্তী বিক্রিয়ার জন্য এগুলো কিন্তু বিক্রিয়ক হিসেবে কাজ করে, এগুলো উৎপাদ হিসেবে। আর সম্মুখবর্তী বিক্রিয়ার জন্য এগুলো কি হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করে, উৎপাদ এগুলা। তাহলে আমরা এখন পশ্চাৎবর্তী বিক্রিয়ার জন্য হিসাব করতেছি। তুমি বলো বিক্রিয়কগুলোই কেন নিচ্ছি, হার ক্রিয়ার সূত্র তো এটাই বলে, বিক্রিয়কগুলোর কথা বলে, উৎপাদের কথা বলে না। তাহলে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার আর ব্যাকওয়ার্ড লিখবো আর বি, আর বি ইকুয়াল টু হচ্ছে হলো, এইবার দেখো এটা কে টু লিখবো, এই জায়গায় হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক কারা, সি আর ডি। তাহলে সি এর সক্রিয় ভর লিখবো, সি এর সক্রিয় ভর, এইটা পাওয়ার হবে এ। দেখো তোমার এখানে এটা 1 2 3 যা থাকবে তাই বসাবে তোমরা, ঠিক আছে। এবার আসো তাহলে কার, ডি এর সক্রিয় ভর, ডি এর সক্রিয় ভর ডিভাইড এইটা হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে। এবার আসো একটা আমরা কথা বলছিলাম না, সাম্যাবস্থায় এদের ইয়াটা কি সমান না, সাম্যাবস্থায় যদি এদের কি হয় সমান হয়, সাম্যাবস্থায় দুটোটা হার সমান। আমরা আজকেই বলছি যে সাম্যাবস্থায় কি আর এফ ইকুয়াল টু কি হবে, আর বি হবে, জানো তো। সাম্যাবস্থা হচ্ছে, সাম্যাবস্থা তখনই সৃষ্টি হয় যখন আর এফ এবং আর বি কি হয়, সেম হয়। যখন শুরুতে আর এফ বেশি থাকে আর বি কম থাকে, একটা সময় গিয়ে আর বি বাড়ে আর এফ কমে, কমতে কমতে একটা সময় গিয়ে এটা সমান যখন হবে তখন হচ্ছে হলো কি, এটা বিক্রিয়াটা সাম্যাবস্থায় গেছে বলে ধরে নেওয়া হয়। কথা বোঝাতে পেরেছি? ওকে, এইবার আমাদের এখান থেকে এবার মানগুলো বসাই আমরা। এখান থেকে দেখো আর এফ এর মান হচ্ছে হলো কি K1 বা দিয়ে লিখি K1 এ এর সক্রিয় ভর, এ এর কি সক্রিয় ভর, ইনটু হচ্ছে হলো কি বলতো বি এর সক্রিয় ভর, অবশ্যই এখানে এম আছে উপরে পাওয়ার, বি এর সক্রিয় ভর, সক্রিয় ভর এটা হচ্ছে এন, ইকুয়াল টু K2, K2 ইকুয়াল টু হচ্ছে হলো এই যে ইকুয়াল টু হচ্ছে হলো, কারণ হচ্ছে আরবি, এবার আরবি হচ্ছে এটা, তাহলে আরবি হচ্ছে হলো K2 ইনটু সি এর সক্রিয় ভর, সি এর সক্রিয় ভর এ ইনটু ডি এর সক্রিয় ভর, ডি এর কি সক্রিয় ভর, ডি এর সক্রিয় ভর, এইভাবে। তাইলে এখান থেকে একটা জিনিস আমরা বলছি, সাম্য ধ্রুবক মানে হচ্ছে হলো সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত, অর্থাৎ কে এবং এটার হার ধ্রুবককে আমরা K1 ধরছি, এটার হার ধ্রুবককে আমরা কি ধরছি, K2 ধরছি। তাহলে আমাদেরকে বের করতে হবে K1 বাই K2, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক হচ্ছে কি বলতো K1 এবং K2 এর অনুপাত, মানে সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত হচ্ছে সাম্য ধ্রুবক। দেখো আমি আশা করি এখানে দেখা যাবে K1 বাই এটাকে এই পাশে নিয়ে আসি K2, আর এটাকে তাহলে এটা চলে যাবে এই পাশে, তাহলে আমরা লিখতে পারি সি এর সক্রিয় ভর, দেখো সি এর সক্রিয় ভর ইকুয়াল টু হলো কি, এটা হচ্ছে হলো এ ইনটু হচ্ছে ডি এর সক্রিয় ভর, ডি এর সক্রিয় ভর, ঠিক আছে। এখানে হচ্ছে হলো বি ইকুয়াল টু হচ্ছে হলো, এবার দেখো নিচে যদি আমরা যাই নিচে আসবে এটা যে হচ্ছে হলো কি এ এর সক্রিয় ভর, এ এর সক্রিয় ভর এটা হচ্ছে হলো কি এম ইনটু হচ্ছে হলো কি বি এর, এই বি এর সক্রিয় ভর, বি এর সক্রিয় ভর, সক্রিয় ভর এই যে এন। দেখো ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, সুতরাং এই যে এটাকে আমরা লিখব কে, পরবর্তীতে এই লাইনটাকে সুতরাং কে দিয়ে এটা লিখতে পারি, কে দিয়ে আবার এই লাইনটা লিখবো। এই লাইনটা কি বোঝায়, দেখো একটা উভমুখী বিক্রিয়ার এই যে ডান পাশে যেগুলো থাকে পশ্চাৎবর্তী বিক্রিয়া, যেগুলো বিক্রিয়ক হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের নর্মাল দেখতে মূর্খতার মতে এই জায়গায় উৎপাদের যেগুলো মনে হয়, মানে সমীকরণের ডান পাশে যেগুলো থাকে সেগুলোর সক্রিয় ভর হয় উপরে, আর বাম পাশে যেগুলো থাকে সেগুলো হবে নিচে। এই উপরের সি এবং ডি কাজ করতেছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হচ্ছে হলো কি বিক্রিয়ক হিসেবে, আর এই নিচের এগুলা কাজ করতেছে হচ্ছে কি সম্মুখবর্তী বিক্রিয়ক হিসেবে, এবং এদের অনুপাতটা এই যে মানে হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার, এই দুইটার অনুপাতটাকে আমরা কি বলি বলতো, এই দুইটার অনুপাতটাকেই আমরা বলছি হচ্ছে হলো, এই দুইটার অনুপাতকে বলছি আমরা সাম্য ধ্রুবক কে দ্বারা প্রকাশ করবো এটাকে। আমি কথাগুলো এইভাবে লিখে নোট করতে হবে তোমাদেরকে, নোট করো, সবাই নোট করেছো, সুন্দর করে নোট করেছো, এই হচ্ছে কথা। এরপরে আমরা এগুলা দিয়ে হচ্ছে এবার দেখাবো এই যে সাম্য ধ্রুবক, এটা দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। তাইলে আমরা
আবারও বলছি, উপরে বসাবো হচ্ছে হলো সমীকরণের ডান পাশের গুলাকে, আর নিচে বসাবো সমীকরণের বাম পাশের গুলাকে। সাম্য ধ্রুবক কে, সাম্য ধ্রুবক কে ইকুয়াল টু এই যে সমীকরণের ডান পাশে সাম্য ভর গুলার উপাদানগুলার হচ্ছে হলো কি সক্রিয় ভরের গুলাকে উপরে বসাবো আর বাম পাশের গুলাকে নিচে বসাবো আমরা। এটা হচ্ছে হলো সমীকরণ, এভাবেই তো আসছে, দেখো তুমি দেখো। এবার আসো এই সাম্য ধ্রুবক কয় প্রকার এবং কিভাবে কি করতে হয়, কিভাবে কি লিখতে হয়, এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি এবং তাদের একক নিয়ে আলোচনা করি। ঠিক আছে, সাম্য ধ্রুবক হচ্ছে হলো দুই প্রকার। সাম্য ধ্রুবক কি দুই প্রকার। সাম্য ধ্রুবক যদি দুই প্রকার হয়, একটু দেখো, আমরা একটু আগে যে বিক্রিয়াটা লিখেছিলাম ওইটাকে এখন আবার লিখি। এ প্লাস হচ্ছে হলো কি বি, এবং এখানে উপমুখী তীর চিহ্ন, সি প্লাস হচ্ছে হলো কি ডি, এটা দিছি এ, এটা দিছিলাম বি, আমরা এটাকে দিছি এম, এটা দিছি এন। আশা করি বোর্ড দেখা যাচ্ছে, তারপর আমি একবার দেখে নেই হচ্ছে লাইটিং এর কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এবার তুমি যদি চিন্তা করো এই যে জিনিসগুলা, এগুলাকে আমি এটাকে এম দিছিলাম, এম সহ আমরা এই যে কে সাম্য ধ্রুবক, কে এই সাম্য ধ্রুবক, কেটা কি ধরছি আমরা সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক, এই যে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকটা দুই প্রকার। একটা হলো মোলার সাম্য ধ্রুবক। কি বলতো? মোলার সাম্য ধ্রুবক। মোলার সাম্য ধ্রুবক যখন সক্রিয় ভরগুলোকে আমরা মোলারিটি বা ঘনমাত্রা দিয়ে কেসি, কে কনসেন্ট্রেশন থেকে আসছে, কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, সেখান থেকে মোলার সাম্য ধ্রুবক। আরেকটা হচ্ছে আংশিক চাপ সাম্য ধ্রুবক। কি আংশিক চাপ সাম্য ধ্রুবক, চাপ সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। ওকে, এই যে এটাকে বলা হয়, যেহেতু প্রেসার থেকে আসে এটা কেপি বলা হয়। এটার হচ্ছে সক্রিয় ভর। এই ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে হলো মানে কেসির সময় সক্রিয় ভর হচ্ছে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। কি মোলার ঘনমাত্রা। ওকে, আর একক কি জানো? এটা একক হচ্ছে হলো মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার অনুপাত। তুমি বলা বুঝি নাই, এই ডেল এনটাকে আমি এভাবে লিখতেছি। দেখো 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 তোমরা, ডেল এন, ডেল এন হচ্ছে হলো এই যে উৎপাদের মোল সংখ্যা কি এ এবং বি, তাহলে মোট মোল সংখ্যা কত হবে? এ প্লাস বি। উৎপাদের মোট মোল সংখ্যা থেকে তুমি বিক্রিয়কে এ হচ্ছে এম মোল, বি হচ্ছে এন মোল, তাহলে এই দুইটার সমষ্টি বাদ দিতে হবে। এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে m প্লাস n এর মান কত? 5 হবে। তার মানে এই জায়গায় 5 হবে। বিক্রিয়কের এগুলোর মোট মোল সংখ্যা থেকে এগুলোর মোট মোল সংখ্যা বিয়োগ করলে হচ্ছে ডেল এন পাবা। সেই ডেল এন টু দি পাওয়ার হিসেবে বসাতে হবে। যদিও হাজারি স্যারের বর্তমান বইতে বলা আছে, ইভেন ইন্টারন্যাশনাল বইগুলোতেও আসলে কেপি এবং কেসি এককহীন বলা আছে। কি বলা আছে? এককহীন। তবে আমাদের ম্যাক্সিমাম বই এখনো কি রাখছে? একক রাখছে। তাই আমরা একক হিসেবে ইউজ করব। আপাতত আমি বলবো যে একক হিসেবে ইউজ করাটাই সেফ। ঠিক আছে, তো একক হচ্ছে কেসির ক্ষেত্রে মোল পার লিটার টু দি পাওয়ার এন। ডেল এন এর মান, ডেল এন এর মান যদি হচ্ছে কত? -3 হয়, তাহলে এটার একক কি হয়ে যাবে? মোল পার লিটার -3, তখন হবে মোল পার কিউব লিটার কিউব, এরকম হবে তখন একক। কথা বুঝছো? ওই বিক্রিয়ার কেসি এর একক হবে এটা। একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেসির একক একটাই। আর আংশিক চাপ সাম্য ধ্রুবক, এটার ক্ষেত্রে হচ্ছে হলো সক্রিয় ভরটা কি জানো তোমরা? এটার ক্ষেত্রে সক্রিয় ভর হচ্ছে হলো আংশিক চাপ। কি আংশিক চাপ মানে আমরা হিসাব নিকাশগুলো কি দিয়ে করব? আংশিক চাপ দিয়ে করব। আর এটার ক্ষেত্রে একক কি জানো তোমরা? এটার ক্ষেত্রে হচ্ছে একক হচ্ছে এটিএম, মানে অ্যাটমসফেরিক বা অ্যাটমসফিয়ার, এই এটিএম টু দি পাওয়ার 1। ঠিক আছে, যখন ডেল এন এর মান 0 হয়ে যাবে, ডেল এর মান মানে উৎপাদে আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়ে যাবে, তখন দেখবা যে তার কোনো কি আসে না, একক আসবে না। 0, ডেল এন 0 থাকবে, তখন তার কোন ওই বিক্রিয়াটার কোনো কেপির একক থাকবে না। কেসির ক্ষেত্রেও সেম, বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে ডেল এন 0 আসবে। কোনো কিছুর উপর 0 থাকা মানেই হচ্ছে ওইটার মান কত? 1 হয়ে যায়। তখন ওই বিক্রিয়াটার একক হবে কি? 0, মানে কোনো একক থাকবে না। 0 হবে না, 1 মানে কোনো একক নাই, এককহীন ওই বিক্রিয়াটার কেপি কেসি। তো এটা হচ্ছে আমাদের বই, ম্যাক্সিমাম বইয়ের অনুসারে, আমি বলছি ম্যাক্সিমাম বই অনুসারে। হাজারি স্যারের বইয়ে কিন্তু এই জিনিসটাকে কারেকশন করছে যদিও এই বছর, তো আগামী হয়তো 2-4 বছরের মধ্যে কারেকশনটা চলে আসবে। যখন সব বইতে কারেকশন চলে আসবে, তোমরা আর তখন এটা ইউজ করিও না, তখন এককহীনভাবেই লিখবে। কথা বুঝেছো? তো এখন এবার আমরা এই বিক্রিয়ার জন্য আমরা কেপির এবং কেসির সমীকরণটাকে কিভাবে লিখতে হবে দেখাই। দেখো, আমরা কেসির সমীকরণ যদি লিখি, তাহলে এটা এভাবে লিখবো। দেখো, উপরে হবে এই সমীকরণের ডান পাশে যেগুলো আছে তাদের সক্রিয় ভর। তাহলে এটাকে আমরা কেসি যখন বলবো তখন ঘনমাত্রা দিয়ে লিখবো, তখন এভাবে লিখবো, সি এর ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট অফ সি লিখি, এ পাওয়ার হয়ে যাবে।
এরপরে আর কি আছে বলো তো, এই যে ডি, ডি এর এটা এ এরকম হয়ে যাবে বি এ, তারপর এগুলা বাম পাশে গুলো হবে নিচে, তাহলে এ এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু কেসি তাই থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ঘনমাত্রা বোঝাচ্ছি, এ ইনটু এবার হচ্ছে হলো কি বি টু দি পাওয়ার এন, এই এটাই হচ্ছে হলো কেসি এর সমীকরণ। এই বিক্রিয়াটার কেসি সমীকরণ এইভাবে লিখতে হয়। ওকে, কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে লিখতে হয় জাস্ট সেটা দেখলাম। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তো, বুঝতে পেরেছো সবাই? তাইলে এবার আসে কেপির কিভাবে লিখবো। কেপি, কেপি আমরা যদি কেপির সমীকরণ লিখতে চাই তাহলে লিখবো এইভাবে, দেখো পি অফ সি, সি এর আংশিক চাপ, এবার ফার্স্ট ব্র্যাকেট দিব কারণ আগেরটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়, এবার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বুঝাচ্ছি আমি, এটা ব্র্যাকেট দিছি এ টু দি পাওয়ার এ, আর এরপর হচ্ছে পি অফ ডি, মাঝখানে গুণ চিহ্ন চাইলে তোমরা দিতে পারো, কিন্তু গুণ চিহ্ন দেওয়া যাবে, ঠিক আছে, গুণ পি অফ ডি টু দি পাওয়ার বি, আর নিচে হবে পি অফ কি এ টু দি পাওয়ার কি বলতো এম ইনটু হচ্ছে পি অফ বি, মানে এগুলো চাপ, বি এর আংশিক চাপ এটা, আর এগুলো বুঝে বি এর ঘনমাত্রা। তো কেপির ক্ষেত্রে হিসাব হয় আংশিক চাপ দিয়ে, আর কেসির ক্ষেত্রে হয় ঘনমাত্রা দিয়ে হিসাব, তাহলে এটা হবে এন। তাহলে যে কোনো বিক্রিয়াকে আমরা কেসিকে এইভাবে প্রকাশ করব আর কেপিকে এইভাবে প্রকাশ করব, এবং একক তো তোমাদেরকে আমি অলরেডি বুঝালাম। তারপর আমি এখন কয়েকটা বিক্রিয়া নিয়ে তাদের কেপির সমীকরণ কিভাবে লিখব, কেসির সমীকরণ কিভাবে লিখব, তাদের কোনটার একক কি হতে পারে সেটা নিয়ে এখন ডিসকাস করব। সবাই এতটুকু পর্যন্ত নোট করে ফেলেছো তো? সবার নোট কমপ্লিট? ওকে, নোট ছাড়া পড়ালেখা আসলে গোছানো সুন্দর করা পসিবল না, নোট করবে, সবাই নোট করবে। এখন বেশ কিছু বিক্রিয়া নিয়ে এখন তোমাদেরকে আমি কি দেখাবো, তাদের হচ্ছিল কি কিভাবে হচ্ছিল কি তাদের কি হইতে পারে, মানে তাদের কেপির সমীকরণ কেমন, কেসির সমীকরণ কেমন এবং একক কেমন, সেটা আমি কয়েকটা ভিডিও এই টপিকগুলোর উপর করব। তোমরা একটু মনোযোগ দিয়ে হচ্ছিল কি খুব সুন্দর করে জিনিসগুলা শেখা ট্রাই করতে হবে। এখানে আমি যদি দেখি, আমি দেখতে পাচ্ছি, আমি ধরো এই বিক্রিয়াটা নিলাম PCl3 এবং Cl2, এই এরকম একটা এই PCl5, ওকে, এটা এই বিক্রিয়াটার যদি আমরা আগে কেসির ব্যাপারটা হিসাব করি, কেসি ধরো প্রথমে কেসির কথাবার্তা বলি, এই জায়গায় কেসি কেপি বলবো। কেসি যদি আমরা একটা সমীকরণ দেখতে চাই, এটা কেসির সমীকরণটা হবে এরকম, দেখো উপরে হবে হচ্ছে এই যে পি অফ PCl5, কারণ সমীকরণের ডান পাশেগুলো উপরে, বাম পাশেগুলো থাকবে নিচে, তাহলে আমরা এইটা এভাবে লিখতে পারি পি অফ PCl3 এই Cl2, ওকে নাকি ওকে না এটা। এবার যদি এই বিক্রিয়াটার লাস্টে মান বের করি, কেসি এর মান বের করার পর আমরা একক কি পাবো, এটার এই বিক্রিয়াটার একক কি পাবো বলো তো তোমরা? একক বের হবে, একক হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন কত, ডেল এনটা বের করে নেই, তারপর হচ্ছে এখানে আমরা এককটা বের করব। ডেল এন কত, এখানে উৎপাদ কয় মোল, মানে এই ডান পাশে সমীকরণ ডান পাশে 1 মোল, এই পাশে কয় মোল, এটা 1 মোল, এটা 1 মোল, 2 মোল, তাহলে এই পাশে হচ্ছে 1 মোল, দেখো ডেল এন 1 মোল বিয়োগ করব আমরা এখানে কয় মোল, 1 মোল 1 মোল 2 মোল, তাহলে এটা -1 আসতেছে। তো এটা যদি -1 আসে তাহলে এটা এককটা হবে মোল পার লিটার, দেখো টু দি পাওয়ার -1, ও মানে হচ্ছে হলো পার মোল, দেখো পার মোল লিটার, পার মোল কি লিটার হয়ে গেছে। এখন এটার একক হবে এই বিক্রিয়াটার, এটার কেসির একক হবে এই যেটা, ওকে। আর কেপি যদি বাইর করতে চাই, এটা আমরা ধরো কেপি, এই সমীকরণটার কেপি তোমাকে দেখাতে চাই। কেপির এরকম সমীকরণটা কেমন হবে দাও বলো তো? কেপি ইকুয়াল টু হবে উপরে হবে এই যে এটার আংশিক চাপ, এভাবে লিখবো আমরা এগুলাকে পি অফ, তার নিচে করে এই যে PCl5, এই নিচে হবে এগুলার আংশিক চাপ পি অফ PCl3 ইনটু পি অফ কি Cl2। এই যে আমরা এই বিক্রিয়ার কেপির সমীকরণকে আমরা এইভাবে লিখব, বুঝতে পেরেছো তোমরা? যদি এটা বুঝো তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন কত, -1, তাহলে একক কি হবে দেখি, একক হবে আমরা জানি এককটা হচ্ছে একক যদি বলি ATM মানে অ্যাটমসফেরিক টু দি পাওয়ার ডেল এন, তাহলে ATM টু দি পাওয়ার কত -1, তাহলে সুতরাং এটা আসবে হলো ATM ইনভার্স 1, ঠিক আছে, অ্যাটমসফিয়ার ইনভার্স 1, এটা হচ্ছে হলো এই বিক্রিয়াটার কেপির একক। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এইবার এটা যদি বুঝে যাও তাহলে আশা করি তোমরা এটা এগুলো লিখতে পারবে এখন থেকে। এবার আরেকটা বিক্রিয়া নেই, কি বিক্রিয়া সেটা তুমি বলবে, আমি বাচ্চাদের মতো করে তোমাদেরকে আস্তে আস্তে বুঝাচ্ছি, আমরা কঠিনের দিকে যাব বা হচ্ছে আরো ডিটেলসে যাব, কিন্তু তোমাদের এগুলো জানা খুবই জরুরি, কিন্তু নোট করতে হবে। এবার ধরো হচ্ছে 3H2 যে অ্যামোনিয়া তৈরির যে বিক্রিয়াটা আছে না, ওই যে এই যে এটা, এই বিক্রিয়াটা আমরা নিচ্ছি 2NH3, ওকে। এটা যখন নিব আমরা এই বিক্রিয়ার যখন কেসি বের করব, কি বলতো কেসি বের করব, কেসি এর সমীকরণটা কি হবে দেখো,
এটার হচ্ছে হলো কেসি তো ঘনমাত্রা, তাহলে এটা হবে NH3A। যেহেতু সামনে সহগ 2 আছে তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তারপর নিচে লিখবো আমরা কি বলতো, এই যে এখানে হাইড্রোজেনটাকে লিখবো, এই হাইড্রোজেন যেহেতু এখানে সহগ 3 আছে তাহলে এটা 3 পাওয়ার হয়ে যাবে, ইনটু এই যে নাইট্রোজেন, ওর কোনো সহগ নেই, শুধু নাইট্রোজেনের ঘনমাত্রা এভাবে বসবে। ওকে, আর এই বিক্রিয়ার যখন একক বের করবে, কি বের করবে তোমরা, একক ইকুয়াল টু কি হবে, এটা আমরা জানি মোল পার লিটার টু দি পাওয়ার n। এটা কিভাবে আসবে, টু দি পাওয়ার n, একটু ঢং করে কথা বলছি না। দেখো তো ডেল এনটা কত হবে তোমরা কি জানো, ডেল এন হচ্ছে এখানে কত, উৎপাদে মোট মোল সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়ক মানে এই পাশে, বিক্রিয়ক মানে এই পাশে আর কি, আসলে এটাও পশ্চাৎবর্তী বিক্রিয়া কিন্তু বিক্রিয়ক, যাই হোক এই পাশে হচ্ছে 2 আর এই পাশে কত বলো তো 1, এই পাশে 3, তাহলে এই পাশে হচ্ছে এই সমীকরণের বাম পাশে হচ্ছে 4, ডান পাশে কত 2, তাহলে এটা হবে কত বলো তো 2 মাইনাস এই পাশে কত 4, তাহলে এটা হচ্ছে -2, তাহলে -2 হলে দেখো তো মোল পার লিটার -2, এটা একক আসতেছে মোল ইনভার্স টু লিটার স্কয়ার। এইটা এই বিক্রিয়ার কেসি এর একক হচ্ছে এটা। তুমি যদি বলো যে ভাইয়া এটাকে আমরা এখন কি লিখবো, আর যে কেপি রেট যদি লিখতে চাই, কেপি নিয়ে কাজ করলে কি করব, কেপি ইকুয়াল টু হবে হচ্ছে হলো এরকম পি অফ NH3, আমরা এর আংশিক চাপটাকে এভাবে লিখবো, যেহেতু সহগ আছে তাহলে এটা স্কয়ার হয়ে গেল, 2 থাকলে 2, তারপর পি অফ ধরো H2, এটাকে এভাবে লিখলাম, এটা কিউব লিখতে হবে, ইনটু পি অফ কি হবে বলো তো, পি অফ N2। ওকে, দেখো এই বিক্রিয়ার কেপি এর সমীকরণ লিখলাম, আমরা এইভাবে লিখবো। ওকে, নাকি বুঝি নাই, বুঝেছো সবাই? আচ্ছা, এটার একক কি হবে বলো তো, একক, এটার এককটা আমি করতে চাই, এককটা কি হবে, এটার একক আমরা জানি ATM টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। হ্যাঁ, তো আমরা ডেল এন তো অলরেডি বের করছি, কত বলো তো -2, তাইলে হচ্ছে হলো ATM টু দি পাওয়ার ডেল এন মানে -2, সুতরাং হচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি ATM ইনভার্স 2। শেষ, এই বিক্রিয়াটার কেপি এর একক হবে ATM ইনভার্স 2। ওকে, নাকি বুঝছ নাই তোরা, বুঝেছিস? আচ্ছা, এইবার আমরা হচ্ছে হলো আরো একটা বিক্রিয়া নিই, কি নিব বলো তো, আরো একটা বিক্রিয়া নিলে কিভাবে হবে সেটা দেখ। আরো একটা বিক্রিয়া নিয়ে আমরা এখন কাজ কারবার করব, সেটা কি, আরেকটা বিক্রিয়া হচ্ছে এরকম, দেখ সবাই এটা হচ্ছে আমরা H2 প্লাস I2, এটাকে আমরা নিচ্ছি, দেখো H2 প্লাস কি বলতো I2, তাহলে এটা হচ্ছে 2HI। তো 2HI যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা এটা এইভাবে কি করতে পারবো, দেখো তোমরা এই জিনিসগুলো, আমরা যদি কেসি সমীকরণ আকারে লিখতে চাই, কেসি, তাহলে এটাকে লিখবো আমরা হচ্ছে এই, দেখো HI ডান পাশে উপরে 2 আছে সহগ স্কয়ার, তাহলে H2 থার্ড ব্র্যাকেট হচ্ছে I2। আর এটার একক কি হবে বলো তো, একক এখানে 2টা আছে, এখানে 1 1 2, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে এই 2 বিয়োগ এখানকার 1 1 যোগ 2, তাহলে হচ্ছে কত 2 বিয়োগ 2 ইকুয়াল টু কত 0। তাহলে আচ্ছা ডেল এন আছে, এটা হচ্ছে ডেল এন, তাহলে একক কি হবে বলো তো, একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার কি ডেল এন, তো তাহলে এটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার 0 মানে 1 কোনো 1 তো একটা সংখ্যা, 1 কোনো একক হয় না, তার মানে এই বিক্রিয়া এককবিহীন, অর্থাৎ কি, অর্থাৎ এককবিহীন থাকবে এটা। আর যদি এই বিক্রিয়ার মধ্যে এটার কেপি বের করতে দেয় তাহলে আমরা কি করব, পি অফ HI হোল স্কয়ার, পি অফ H2 ইনটু পি অফ কি বলতো I2। ওকে, দেন হচ্ছে একক কি হবে বলতো, আমরা জানি হচ্ছে হলো ATM টু দি পাওয়ার ডেল এন, তাহলে ATM টু দি পাওয়ার কত 0 যদি হয়, ডেল এন তো অলরেডি 0 আমরা বের করছি বিক্রিয়াটার জন্য, এই পাশে এইগুলোর মোট মোল সংখ্যা বিয়োগ এগুলোর মোট মোল সংখ্যা, তাহলে তো এটা 0 আসতেছে, তাহলে এটা হবে কত 1, এটাও কি এককহীন, মনে থাকবে। এই হচ্ছে ঘটনা। তো তোমরা একটা জিনিস, তোমাদেরকে আরো কিছু জিনিস শেখাই, এবার তো এগুলো লিখতে পারলাম, তো আমরা আশা করি এগুলো এখন থেকে লিখতে পারবো। তবে কেপি এবং কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা কি এটা জানো? কেপি জানা থাকলে কেসি বের করা যায়, কেসি জানা থাকলে কেপি বের করা যায়, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস তোমাদের আরো কিছু জিনিস আলোচনা করে ডিসকাস করে শিখাই। প্রত্যেকটা জিনিস এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে দেখো কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে কেপি তো তুমি জানো আংশিক চাপ সাম্যধ্রুবক, কেসি হচ্ছে মোলার সাম্যধ্রুবক।
আর এর মান এখানে কি কি ডিফাইন করি, আর তো মোলার গ্যাস ধ্রুবক, আর কি মোলার গ্যাস ধ্রুবক, তবে গ্যাস ধ্রুবক যখন শক্তির সাথে বা যেখানে জুল ছিল সেখানে আমরা 8.31 ইউজ করছি আর এর মান, এগুলো আমরা আরহেনিয়ার সমীকরণে কিছুদিন আগে ব্যবহার করছিলাম। তবে এই ক্ষেত্রে হবে 0.0821 এই এককে ব্যবহার করতে হবে, এবং এটা জানি এটা হচ্ছে লিটার অ্যাটমসফেরিক এই এককে, ঠিক আছে, পার কেলভিন পার মোল একক, এই যে এই এককে হচ্ছিল এটা 0.0821 এই সমীকরণে কেপি কেসি সম্পর্কের সমীকরণে তোমাকে এটাই ব্যবহার করতে হবে, কারণ কেসি মোলার ঘনমাত্রা থেকে আসে, তো তাহলে তোমাকে এটাই ব্যবহার করতে হবে মোলারিটির সাথে যেটা আছে এই আয়তনের সাথে রিলেটেড যেটা। আর টি এর মান তো সবসময় কেলভিন, থার্মোডাইনামিক যেটা হচ্ছে থার্মোডাইনামিক কি বলা হয়, তাপমাত্রা বলা হয়, কেলভিন এককে, কোন এককে, কেলভিন এককে বসাতে হবে তোমাকে। কেলভিন এককে কিভাবে নেয় তোমরা জানো তো, যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা যদি একটু নাও জানো, তোমার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে তাহলে মনে রাখবে এটার সাথে 273 যোগ করলেই এটা কেলভিনে চলে যাবে। 30 যোগ 273 মানে হচ্ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছিল 303 কেলভিন, এটা মনে রাখবে। যে কোনো সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কোথায় চলে যায়, কেলভিনে চলে যায়। ওকে, এইটা যদি একটু তুমি বুঝো তাহলে কিন্তু আমাদের এখানে মান বসালে যাবে। আর ডেল এন তো অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছিল ওই যে একটা বিক্রিয়ার এই যে সমীকরণ তীর চিহ্নের এই যে ডান পাশে যেগুলো থাকে এদের মোট মোল সংখ্যা থেকে বাম পাশের গুলোকে বাদ দিবা। ওকে, তাইলে হচ্ছে ডেল এন পেয়ে যাবা। ওকে, এটা কিন্তু শিখাইছি। এখন এইটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। এবার একটা জানা থাকলে যদি কেসি জানা থাকে তাহলে তুমি কেপি বের করতে পারবা বাকিদের মান বসিয়ে দিয়ে। যেমন ধরো এটার মান হবে এরকম করে বের করবে, আমি একটু জাস্ট দেখাই একটা বিক্রিয়া। ধরো PCl3 আর না এটা নিলে হচ্ছে অনেকে আবার একটু মাইন্ড খাবে, তুমি বলবা কেন এটাতে এক সমান চলে আসবে। এই দেখো H2 প্লাস হচ্ছিল কি, H2 প্লাস কি বলতো N2, এটা হচ্ছে কি বলতো আমরা ধরি 2NH3। এই বিক্রিয়াটার জন্য দেখো আমরা কেপির মান যদি ধরো কেসির মান জানি, কেসির মান একটা মান আছে ধরো এটা কেসি ইন্টু আর এর মান দেখো এটার মধ্যে ডেল এন কত, এটা হচ্ছে 2, এই পাশে হচ্ছে 1, এটা হচ্ছে 3 4, তাহলে 2 থেকে 4 বাদ দিলে হচ্ছে -2, তাহলে এখানে হবে RT⁻²। ওকে, তাহলে কেসি তো মান জানা থাকলো। ধরো এবার আসো আর এর মান 0.0821 ইন্টু হচ্ছিল ধরো টিটা হচ্ছে একটা কেলভিন এককে মান থাকবে, টু দি পাওয়ার হচ্ছে এখানে কি এটা 2 ইনভার্স 2 আর কি। তো তুমি এবার যদি হচ্ছিল কি যেই কোনো ধরো কেসি জানা থাকো তাহলে টি বের করতে পারবা, আবার কেসি জানা থাকলে টি জানা থাকলে কেপি বের করতে পারবা। আবার যদি হচ্ছিল কি অন্যটা জানা থাকে, ধরো হয়েছে এটা জানা আছে তোমার এটাও জানা আছে, তখন এটা বের করতে পারবা, যখন যেটা ইচ্ছে এখান থেকে বের করা যাবে, ঠিক আছে। তবে একটা জিনিস ইনভার্স দেখো, এই যে ডেল এন যদি ঋণাত্মক আসে এটা থেকে একটা জিনিস বলতে পারবা, ডেল এন ঋণাত্মক আসা মানে কি বলো তো, ডেল এন ঋণাত্মক আসা মানে এই যে এই জিনিসটা একটু দেখো তো, ডেল এন ঋণাত্মক আসা মানে কি, দেখো ডেল এন ঋণাত্মক আসা মানে হচ্ছে এই জিনিসটা কোথায়, এটা নিচে চলে যাবে, কোথায় নিচে, কেমন দেখো তো কেপি কেসি ইনটু হচ্ছে দেখো তো 1/, দেখো 1/, এটা কি হয়ে যাবে ইনভার্স না, ইনভার্স আসা মানে হচ্ছে কি ভাগ হয়ে যাবে, ইনভার্স আসা মানে কি ভাগ হয়ে যাওয়া, মানে 0.0821 ইনটু হচ্ছে টি, এটা দ্বারা ভাগ হবে। তো এটা দ্বারা যদি একটা সংখ্যা দ্বারা এটা 1 কে ভাগ কর তাহলে একের চেয়ে কম আসবে, ফলে এটা কমে যাবে, ফলে কেপি ছোট হবে। দেখো জিনিসটা বুঝাই, ডেল এন যদি হচ্ছিল কত হয়, ধরো এই যে মাইনাস হয়, ডেল এন যদি নেগেটিভ হয়, আচ্ছা ডেল এন আমি এভাবে বলি, ডেল এন যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে এটা এই যে এটা একটা কি কেপিটা ছোট হয়ে যাবে, তাহলে কেপি ছোট কেসি বড় হবে তখন যদি নেগেটিভ হয়। আর ডেল এন যদি কি হয় পজিটিভ হয়, পজিটিভ হলে তুমি মনে রাখবে কেপি বড় হবে, কেসি ছোট হবে। এখান থেকে তুমি মান বাইর করলেই বুঝতে পারবা সেটা, ঠিক আছে। আর যদি ডেল এন এবং ডেল এন যদি কি আসে শূন্য হয়, শূন্য হলে কি হবে জানো, এটা টু দি পাওয়ার 0 তো তখন 0 এটা পুরোটা 1 হয়ে যাবে, তখন কেপি ইকুয়াল টু কেসি, তখন কেপি ইকুয়াল টু কি দাঁড়াবে কেসি। অনেক সময় এমসিকিউতে হচ্ছে একটা বিক্রিয়া দিয়ে বলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, তখন অনেকে বুঝে না কোনটা কেপি কেসি, কোনো মান দেওয়া নাই, কেপি বড় হবে নাকি কেসি বড় হবে এটা বুঝতে পারে না। সেটা আমরা বুঝতে পারবো কি দিয়ে বলো তো, এই যে ডেল এনটা কেমন আসে সেটা দিয়ে। ডেল এন যদি নেগেটিভ আসে তাহলে কেসি বড় হবে, ঠিক আছে, আর কেপি ছোট হবে। আর যদি ডেল এন বড় পজিটিভ আসে তাহলে কেপি বড় হবে, কেসি ছোট হবে। আর যদি ডেল এন 0 হয় তাহলে হচ্ছে কি কেপি ইকুয়াল টু কি কেসি হবে। এমসিকিউতে এই ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো।
আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকলো। আজকে বেসিক আলোচনা করলাম আমরা হচ্ছিল কি নিয়ে, কেপিকেসি নিয়ে। আগামী ক্লাসে হচ্ছিল কেসির সমীকরণ নির্ণয় শিখবো, তারপরের দিন হচ্ছে কেপি এর সমীকরণ শিখবো, তারপরে হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল টার্ম, বোর্ড কোশ্চেন এগুলো নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট, তুমি হয়তো একটা স্কিপ করে শিখবা, স্কিপ করে শিখতে গেলে তুমি হচ্ছিল বেসিক জানবা না এবং তোমার দুর্বলতা থেকে যাবে। যাই হোক, তোমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঘুরে আসতে পারো এবং সেখানে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। আর সবাই অবশ্যই চেষ্টা করবে সাবধানে থাকতে, ভালোভাবে পড়াশোনা করবে। আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য তোমরা একটু বেশি বেশি দোয়া করবা। সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।